উজানের দেশগুলো এই জাতীয় কনভেনশন যেখানে ন্যায্যতা এবং সমতার কথা আছে সেগুলো স্বাক্ষরে আগ্রহী না। আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপালও। আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না। যেই নদীর কথাই বলেন না কেন, যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই। অভিন্ন জলরাশি নিয়ে, ওটা কেবল নদী না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে, ভূগর্ভস্থ পানি নিয়েও, সেটা কিন্তু সার্কের কোনো রাষ্ট্রই স্বাক্ষর করে নাই এবং প্রায় কোনো উজানের দেশই স্বাক্ষর করে নাই। এবং বলা হয়েছে 36টা রাষ্ট্র অনুস্বাক্ষর করলে এটা কার্যকর হবে। সেই 1997 সালের ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হলো 2014 সালে। যে তার কারণ হচ্ছে যে 36টা স্বাক্ষর জোগাড় করতে এত সময় লাগলো। এটা আমাদেরকে বলে দেয় যে উজানের দেশগুলো এই জাতীয় কনভেনশন যেখানে ন্যায্যতা এবং সমতার কথা আছে সেগুলো স্বাক্ষরে আগ্রহী না। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তারা বরং আমার ভূখণ্ডের উপর দিয়ে যত জলরাশি যাচ্ছে সবটুকুনি আমার, এই নীতি নিয়ে একটা অবস্থান নিয়েছে। আমি আপনাদেরকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকার 1997 সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুস্বাক্ষর করলে তা বাংলাদেশের পক্ষে যাবে কিনা এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে। কিন্তু এখানে এতদিন যখন বাংলাদেশ স্বাক্ষর করেনি, তার নিশ্চয়ই কিছু লিখিত কারণ আছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে সে কারণগুলো এসেছে। সেই পদ্ধতিটা আমাদেরকে দেখতে হবে যে কেন তারা এই আপত্তিগুলো উত্থাপন করেছেন। তারপরে হচ্ছে, আমরা যখন উজানের ভাটির দেশ হিসাবে কথা বলি, আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপালও, আমাদের উজান কিন্তু চায়নাও। আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি। চায়না এমনকি মেকং রিভার কমিশনকেও স্বাক্ষর করেনি, সে অবজারভার হিসেবে সেখানে আছে। ফলে একটা ভাটির দেশ হিসাবে আমরা যখন স্বাক্ষর করব, তাত্ত্বিকভাবে এই কনভেনশনের ইতিবাচক দিকগুলো আমরা আমাদের পক্ষে তুলে ধরব এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা বলতে পারবো। যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন, কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারবো। এখানে আন্তর্জাতিক ওয়াটার কোর্সের একটা যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়েও এখানে আপত্তি আছে। সেই আপত্তি একেবারে যে ফেলে দেওয়ার মতন তা না, কিন্তু সেই আপত্তিতে আমি এত বছর স্টিক করে থেকে কি আনতে পেরেছি। এখন আমি যদি এটা স্বাক্ষর করি তাহলে আমার পক্ষে রাজনৈতিক যে একটা ভিত্তি তৈরি হয়, আইনি যে একটা ভিত্তি তৈরি হয়, সেটা যথেষ্ট জোরালো। সেটার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলবো। যেটা আগেও বলেছি, আবার বললাম যে এটা আমরা সক্রিয়ভাবে আমাদের বিবেচনায় রেখেছি এবং একটা দাবি উঠেছে যে আপনাদের সকলকে জানানো। আমরা আসলে আগামী মাসের প্রথম সপ্তাহে, এ মাসে পারছি না, আপনাদের সাথে বসবো, আপনাদের মতামতগুলো শুনবো, যারা বিরোধিতা করেন তাদের মতামতগুলো শুনবো, যাতে অন্তত এই বিষয়ে আমরা একটা ঐক্যমতের সিদ্ধান্তে যেতে পারি। এবার আমরা একটু কথা বলি যে আমরা নেগোসিয়েশনে কেন দুর্বল। এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশলীরা, সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না, এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি, কিন্তু আমরা তিস্তা পাড়ের মানুষকে কি শুনেছি, ফেনীর মানুষকে কি শুনেছি। আমরা যখন যাই আলোচনা করতে, আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্মড হয়, আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি, সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয়। এবং যখন আপনি নেগোশিয়েট করেন, এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে, অন্য পক্ষকেও ছাড় দিতে হবে। যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায়, তবে ওই দাবি ছাড়ের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় এবং আপনি জানেন যে কোনটুকুন আপনি ছাড়বেন, কোনটুকুন আপনি ছাড়বেন না। তো আমরা এটাও বলেছি যে আমি ফেনীতে গেছিলাম, আমরা তিস্তায় তো বহুবারই গেছি, তো
এই জনগণের সাথে আমরা কথা বলবো আমাদের নেগোসিয়েশন এজেন্ডাটা ঠিক করার সময়। আরেকটা কথা হচ্ছে যে প্রায় সময় একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন। এটা একটু বুঝতে হবে, আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয়। আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে, কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টিগ্রেশন আছে। আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ, প্রাণসত্তা, শুধুমাত্র তা না, আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি, নদী কৃষি, নদী সেচ। নদী এখন আর নদী নাই, এটা যে একটা জীবন্ত সত্তা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখব। সিবিডির কথা বলেছেন, কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না। এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি, এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। এইটুকুন করলে অন্তত আমরা যে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম। আর যেহেতু এটা শেয়ার্ড রিভার, আন্তর্জাতিক নদী, এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কোনো দেশেরই কোনো সুযোগ নাই, যে নদীর কথাই বলেন না কেন, যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই। কেন, এটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে। এবং